রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। মহামারীর মহাসংকটে পৃথিবীর সব মানুষের ভাগ্য একই সূত্রে গাঁথা। এ সত্য বিশ্ব নেতাদের মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের টিকা উদ্ভাবন সম্ভব হলে তা সব দেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব এ বিশ্বকেই নিতে হবে। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেছেন, কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব দেয়া হলে এ ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশেরও রয়েছে। রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মিয়ানমারকেই এই সংকটের সমাধান করতে হবে। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। জনাব সভাপতি, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সরকার প্রধান হিসেবে ১৭তম বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তৃতা। সদস্য দেশসমূহের রাষ্ট্র বরাবরের মতো এবারও মাতৃভাষা বাংলাতে নিজের বক্তব্য উপস্থাপন করেন শেখ হাসিনা। এক অভাবনীয় করোনা মহামারীর কারণে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিজ দেশ থেকেই নিজেদের বক্তব্য তুলে ধরছেন বিশ্ব নেতারা। সরকার প্রধানের বক্তৃতায় প্রাধান্য পেল করোনা প্রসঙ্গ। বলেন, কোভিড-19 প্রমাণ করেছে পৃথিবীর সবার ভাগ্যই এক সুতোয় গাঁথা। বিশ্ব শিগগিরই কোভিড-19-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের দেশে দেশে কর্মহীন অভিবাসীরা যেন কাজ ফিরে পায়, সহমর্মিতার সঙ্গে তা বিবেচনা করতে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রবাসী শ্রমিকগণ স্বাগতিক ও নিজ দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে চলেছেন। এই মহামারীর কারণে অনেক শ্রমিক কাজ হারিয়েছে, অনেককে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছি। তবে কোভিড পরবর্তী সময় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষণে ফিলিস্তিনে নিপীড়িত মানবতার ন্যায়সঙ্গত দাবির পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরালো করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ১১ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। ৩ বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এর ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে এর সনদের বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের পূর্ণ আস্থা ব্যক্ত করেন শেখ হাসিনা। মহামারী আমাদের উপলব্ধি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে দেওয়া ভাষণ নিয়ে নিউজ 24-এর কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মোমিন চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রীর এবারকার ভাষণটার যে মূল অগ্রাধিকার অবস্থান পেয়েছে সেটা হচ্ছে এই করোনা ভ্যাকসিন নিয়ে। খুব জোরালো ভাবে বলেছেন যে সময় মতো যেন এই ভ্যাকসিনটা সকলের হাতে কাছে পৌঁছাতে পারে। রোহিঙ্গার বিষয়টা উনি বলেছেন, যেটা মিয়ানমারে একজনও তারা ফেরত যায়নি। যদি সমাধান খুঁজে বের করতে হবে তো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এই সমাধান খুঁজে বের করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পুনর্ব্যক্ত করেছেন যে আন্তর্জাতিক মহলের এই ব্যাপারে আবারও তৎপরতা করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। সিলেটের স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে গণধর্ষণের মামলায় এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ ফেসবুকে নিজেদের নির্দোষ দাবি করে সেসব নেতা মাত্র কয়েক ঘন্টা আগেই স্ট্যাটাস দিয়েছেন। ওই মামলায় যে ৬ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঐতিহ্যবাহী এমসি কলেজের সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সিলেট আওয়ামী লীগের নেতারা বলছেন এজন্য চরম লজ্জার সম্মুখীন হয়েছেন তারা। সৈয়দ রাসেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে সিলেট এমসি কলেজে বেড়াতে এসেছিলেন ধর্ষণের শিকার হওয়া ওই তরুণী। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদেরকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বামীসহ ওই তরুণীকে উদ্ধার করেন। পরে ওই তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা হলেন এমসি কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান রনি, একই কলেজের শিক্ষার্থী এম সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং বহিরাগত তারেক আহমদ। এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় শনিবার সকালে 9 জনকে আসামি করে শাহপরান থানায় ওই তরুণীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 3 জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের দখলে থাকা ছাত্রাবাসের একটি রুম থেকে পাইপ গান সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আর্মস রিকভারির ঘটনার একটি মামলা হয়েছে, আর ওই র্যাপের ঘটনার একটি মামলা হয়েছে। সন্দেহভাজন তখন যাদের পাইছি তাদের অ্যারেস্ট করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করতেছি। সরকারি নির্দেশনা অমান্য করে করোনার সময় কিভাবে শিক্ষার্থী ও বহিরাগতরা কলেজ হোস্টেলে থাকতো এ নিয়েও প্রশ্ন উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। অধিকাংশই হচ্ছে আমাদের কলেজ থেকে পাশ করে বের হয়ে গেছে 1 বছর আগে, 2 বছর আগে। এরা এই কলেজের ছাত্র ছিল, কিন্তু এখন ছাত্র না আসে। তার হয়তো সার্টিফিকেটের একটা বিষয় আছে, তাদের বিরুদ্ধে তাদের ছাত্রত্ব বাতিল সহ যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা সুপারিশ করব জাতীয় বিশ্ববিদ্যালয়। এদিকে সিলেট ঐতিহ্যবাহী এমসি কলেজকে কলঙ্কিত করা এই ঘটনার নিন্দা জানিয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেটের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট শাখার সভাপতি ইন্দ্রাণী সেন শম্পা। যে প্রতিষ্ঠানটি কলঙ্কিত হয়েছে, আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্রী। যে প্রতিষ্ঠান মানবিক মানুষ গড়ার কারিগর হিসাবে আমাদেরকে তৈরি করার জন্য পথ করে দিয়েছিল, সেই প্রতিষ্ঠানেরই কিছু ছাত্র, কিছু নরপশু এ ধরনের একটি গণধর্ষণের মতো একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাতে আমাদের সিলেটবাসী আমরা বিক্ষুব্ধ। ফেরিঘাটে ভোগান্তি দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে অতি পরিচিত এক নাম। অতিরিক্ত স্রোত, নাব্য সংকট কিংবা কুয়াশা, নানা কারণে মাঝে মধ্যেই বন্ধ থাকে ফেরি চলাচল। দুর্ভোগ বাড়ে মানুষের, বিঘ্ন হয় পণ্য পরিবহন। এমনকি ফেরি পারাবারের এই সমস্যায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েরও সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। অপেক্ষার স্বপ্নের পদ্মা সেতুর যা অবসান ঘটাবে এই দুর্ভোগের কারণ হবে 21 জেলার আঞ্চলিক উন্নয়নের। ইশাদ সোহেলের ক্যামেরায় সজল দাসের রিপোর্ট। নাব্য সংকটে বাধাগ্রস্ত ফেরি চলাচল, মাঝে মধ্যেই দীর্ঘ যানজটে নাকাল দেশের দক্ষিণাঞ্চলগামী যাত্রী ও পণ্য পরিবহন। দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ঢাকা মাওয়া ভাঙ্গা 55 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। এই সড়কটি পার করতে যানবাহনগুলোর 1 ঘন্টা মতো সময় লাগছে, কিন্তু এর সুফল খুব একটা পাচ্ছে না যাত্রীরা। কারণ এই সড়ক পার করে গিয়ে শিমুলিয়া কাওড়াকান্দি ফেরিঘাটে নাব্য সংকট কিংবা শীতের সময় কুয়াশা কিংবা তীব্র স্রোত, এই ধরনের সমস্যার কারণে দীর্ঘ সময় ফেরিঘাটেই নষ্ট হচ্ছে সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকদের। ফেরিঘাটে এই অচল অবস্থা দুর্ভোগ বাড়িয়েছে সাধারণ মানুষের। সকালকার থেকে কোনো ফেরি গাড়ি লাগতেছে না, এই জন্য গাড়ি পুরো হাউসফুল জাম হয়ে রয়েছে। সারা রাত্র থাকি, পরের দিন সকালেও পাই না, পরবর্তীতে যাত্রীদের হয়রানি। 5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যাওয়া যায়, আর এখন দিয়ে 12 ঘন্টা গাড়ি চলে এবার বৈশাখ যাওয়া লাগে। রাস্তা সুবল ভালো পাইয়া কাজ হইবে কি, ওখানে তো যাইয়া সেই দুর্ভোগ কষ্ট করতে হয়। অপেক্ষা পদ্মা সেতুর। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের এই ভোগান্তি কমাতে অনেকটাই এগিয়েছে পদ্মা সেতুর কাজ, যা দৃশ্যমান পদ্মার বুকে। প্রায় 3000 করে স্ল্যাব বসার কথা, রোডওয়েতে প্রায় 550 স্ল্যাব বসেছে, রেলওয়েতে প্রায় 1000-এর উপরে স্ল্যাব বসেছে। স্ল্যাবটা আমাদের ক্রিটিক্যাল, রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব আমাদের জন্য সমস্যা নয়। তবে করোনা ও দীর্ঘস্থায়ী বন্যা প্রেক্ষাপটে আগামী বছরের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2022 সালের মধ্যেই কাজ শেষ করার কথা বলছে সরকার। জনবলের কিছু ঘাটতি থাকায় আমরা 3 শিফটে কাজ করতে পারছি না। আমরা 3 শিফটে কাজ করতে না পারায় আমাদের কিছুটা অগ্রগতি কম হচ্ছে। কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু, যার উপর নির্ভর করছে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণ। তাই বিলম্ব না করে দ্রুতই কাজ শেষ করার দাবি সবার।
সজল দাস, নিউজ 24, মুন্সিগঞ্জ। সামান্য বৃষ্টি হলেই রাজধানীর পশ্চিম আগারগাঁও জাতীয় সংসদ সচিবালয়ে আবাসিক এলাকার প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া সড়কের প্রায় 600 মিটার জুড়ে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এমন নানা অভিযোগ জানিয়ে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে আগামী কয়েক মাসের মধ্যেই সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকার 100 ফিট এই সড়কটির আশেপাশে তাকালেই এর গুরুত্ব বোঝা যায়। একদিকে সংসদ সচিবালয় আবাসিক এলাকা, এর বিপরীত দিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ভবন, সাথে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। কিন্তু এইসব গুরুত্বপূর্ণ স্থানের সড়কটি সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত তো আছেই। অভিযোগ আছে গত 3 বছর ধরে জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না হওয়ায় চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ রোগী নিয়ে যাবে, যেই অবস্থা দেখা যাচ্ছে একটা রোগী রিক্সা করে নিয়ে যেতে হলেও ও যে কোনো মুহূর্তে রিক্সা থেকে পড়ে যেতে পারে। রাস্তাটা মেরামত হয় না, ওইদিকে ঠিক করছে কিন্তু এটা ঠিক করে না। ওই কয়েকদিন আগে রিক্সা উল্টে পড়ে গেছে। এছাড়া সামান্য বৃষ্টি হলেই চলাচলের দুর্দশার সীমা থাকে না এই সড়ক ব্যবহারকারীদের। দুর্ভোগ চরমে। আপনারা দেখেন রাস্তাতে একটা গাড়ি গেলে কিভাবে গাড়ি পুঁতে যায়। কাদা, এই যে পানি, এগুলোর সাথে আর কি লড়াই করে আমাদের চলতে হচ্ছে। সড়ক সংস্কারে দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে জানিয়ে কয়েক মাসের মধ্যে সংস্কার কাজ শুরু হবে বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমাদের এখানে যে কটা প্যাকেজ ছিল, এই একটা প্যাকেজটা একটা কাজের একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের টেন্ডার লাইভে যাবে। তবে আপাতত এই সড়কে যাতে চলাচলের অসুবিধায় পড়তে না হয় সেজন্য গর্তগুলো ভরাটের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। পাবনা 4 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাবিবুর রহমানের সঙ্গে তার ভোটের ব্যবধান 2,30,000-এর উপর। নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন 2,39,924টি ভোট। এর আগে দুপুরে নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন বিএনপির হাবিবুর রহমান। এ সময় পুনর্নির্বাচন দাবি করেন তিনি। তবে পাল্টা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা দাবি করেন যে ষড়যন্ত্রের অংশ হিসেবে পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি। সকালের সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন সকালের সংবাদ। গেল কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও নেত্রকোনা নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদী তীরবর্তী শতাধিক গ্রাম তৃতীয় দফায় প্লাবিত হয়েছে। নানা প্রতিকূলতার মাঝেও রোপণকৃত আমনের চারা তলিয়ে যাওয়ায় অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হচ্ছে রবি শস্যের আবাদও। এমন অবস্থায় কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে পানি নেমে যাওয়ার সাথে সাথেই শীতকালীন সবজি আবাদের পরামর্শ জেলা কৃষি বিভাগের। সোহান আহমেদ কাকনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর অতিবৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্তবর্তী সোমেশ্বরী, কংস, ধনু, গোমাইখালী, গণেশ্বরী ও মগরা নদী সহ জেলার প্রায় সবগুলো নদ নদীর পানি তৃতীয়বারের মতো বৃদ্ধি পেয়েছে। আবারও পানি বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলের কৃষি আবাদ অনেকটাই থমকে আছে। প্রতিকূল আবহাওয়ায় কৃষকরা আবাদ করতে পারছেন না রবি শস্য। নানা প্রতিকূলতার মাঝেও জেলার বিভিন্ন অঞ্চলের কৃষকরা এরই মধ্যে আমনের চারা রোপণ করলেও এই দফার বন্যার পানিতে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত 2,000 হেক্টর জমির আমন চারা নষ্ট হয়েছে জানানো হলেও ক্ষতির পরিমাণ আরো বেশি বলছেন চাষিরা। সব জমিনগুলা সব পানির তোলে, আমরা খাওয়ার মতো তার কোনো অবস্থান নেই। সব ধান পানির নিচে, এখন বর্তমানে ধান মাছেও খাইতো না। বীজ লাগাও, বীজ মাটির নিচে পচে যাচ্ছে, যখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছি। পানি নামার সাথে সাথেই বিভিন্ন শীতকালীন সবজি, কালাই ও সরিষা আবাদে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের পরামর্শ দেবো যে এই চারাগুলো যখন আমাদের সম্ভবত আমল লাগানি করে সময় থাকবে না, সেক্ষেত্রে কৃষকদের আমরা
ওই সময় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা দেশে মাছ খেলাই এবং রবি শস্য সরিষা করার জন্য পরামর্শ দেব এবং মাঠ পর্যায়ে আমাদের কাজ চলতেছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা অলরেডি প্রস্তুত করা কাজ চলছে। এবছর নেত্রকোনায় 1,44,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে 1,34,000 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটন শিল্পের আধার কেটে দেখা মিলছে আশার আলো, তবে স্বাস্থ্যবিধির নেই কোনো বালাই, প্রশাসনও নীরব। ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের বারবার স্বাস্থ্যবিধি নিয়ে তাগাদা দিলেও কেউ শোনে কেউ শোনে না। তবে পর্যটকের ভিড় বেড়ে যাওয়ায় বাড়তি নিরাপত্তা দিতে হচ্ছে তাদের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নৈসর্গিক সৌন্দর্যের বেলাভূমি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। নগরীর কোলাহল পেরিয়ে মাত্র 14 কিলোমিটার দূরে চোখে পড়বে উত্তাল বিশাল জলরাশির বঙ্গোপসাগর। সৈকতের চারপাশে প্রকৃতির নৈসর্গিক মনোলোভা দৃশ্যের হাতছানির সঙ্গে সমুদ্র বন্দরের কর্মব্যস্ততা আর বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণফুলী নদীর মিলন মেলা। সাগর পাড়ের বালুকা বেলা, বাতাসের শোষ শব্দ মন ভরিয়ে দেয় পর্যটকদের। তাই পর্যটকরা চট্টগ্রামে বেড়াতে আসলে পতেঙ্গা না দেখে যাওয়া হয় না কারোরই। করোনার কারণে দীর্ঘ লকডাউন কাটিয়ে মুক্তির আনন্দ পেতে তাই দূর দূরান্ত থেকে দল বেঁধে সৈকতে ছুটে আসছেন এখন পর্যটকরা। বিয়ের পরেই ফার্স্ট ঘোরাঘুরি আমাদের, খুব সুন্দর লাগছে জায়গাটা। ঢাকা থেকে আসছি এখানে চিটাগাংয়ে, জাস্ট আমি এটা দেখার জন্য। অনেক সুন্দর হয়েছে। মহামারী করোনা ভাইরাস নির্মূল না হলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই আগত পর্যটকদের মাঝে। উপচে পড়া ভিড়ে একে অন্যের গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য। আমরা স্বাস্থ্যবিধির বিষয়ে যারা পর্যটক আসে সবাইকে সচেতন করা হচ্ছে। আমরা মাইক দিয়ে ওদেরকে অ্যানাউন্স করে দিচ্ছি সোশ্যাল ডিস্টেন্স যেন মেনটেন করে চলে, আমরা বারবার তাদেরকে বলছি। পতেঙ্গা সমুদ্র সৈকতের ঐতিহ্যবাহী খাবার কাঁকড়া, তাই সমুদ্র পার ঘেঁষে কাঁকড়ার দোকানে ভিড় করতে দেখা যায় দর্শনার্থীদের। কাদামাটি মিশ্রিত বালুকাময় এই সৈকতকে থাইল্যান্ডের পাতায়া বিচের আদলে সাজানো গেলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো হয়নি, তবে পৃথিবীর পাঠশালায় তিনি এক সফল ছাত্র। খুব কম বয়সেই পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। শিল্প সাহিত্যের সব ক্ষেত্রেই ছাড়িয়ে গেছেন নিজেকে। তাই তো সৃজনশীলতার ক্ষেত্রে স্বৈরতন্ত্র জায়েজ কথা মানায় সৈয়দ শামসুল হকের মুখেই। সব্যসাচী এই লেখকের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে নিউজ 24-এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। সুকন্যা আমিরের রিপোর্ট। কৈশোরে ঠিক করেছিলেন ভবিষ্যতের লক্ষ্য। অকপটে বাবাকে জানিয়েছিলেন লেখক হবার স্বপ্ন। কুড়িগ্রামে বেড়ে ওঠা সেই কিশোরের জেদের প্রমাণ মেলে সব্যসাচী নামে। আমার বাবা চেয়েছিলেন ডাক্তার করতে, আমি বলছি না, আমি লেখক হব। বাবা বললেন তুমি লেখো, তবে একটা শর্ত। বলে কি শর্ত? বলে তুমি মানুষের কথা লিখবে, আর লিখবে সবচেয়ে ভালো কলমে, সবচেয়ে ভালো কাগজে। দু হাত ভরে তিনি লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গান। বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। তাই তো সৃজনশীলতার ক্ষেত্রে স্বৈরতন্ত্র জায়েজ কথাটি কেবল তারই মুখে মানায়। জীবনে একটা ক্ষেত্রে স্বৈর শাসন চলে, সেটা হচ্ছে সৃজনশীল। তিনি মিশেছেন মানুষের সাথে, লিখেছেন মানুষের কথা। নুরুল দিনের সারা জীবন কিংবা পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকগুলো তারই প্রমাণ। তার প্রথম প্রকাশিত উপন্যাস দেয়ালের দেশ, গণনায়ক ঈর্ষা, নীলদংশন, নিষিদ্ধ লেবানন, বৈশাখে রচিত পংক্তিমালার মতো অজস্র বই আজও রয়েছে পাঠকের হাতে। চলচ্চিত্রের চিত্রনাট্য এবং জনপ্রিয় গানও লিখেছেন সৈয়দ শামসুল হক। মৃত্যুর আগে লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে এক আড্ডার মাধ্যমে চেয়েছিলেন নিজের সৃষ্টিকর্মের মূল্যায়ন। মৃত্যুর পর একজন বাঙালি হিসেবে বাঙালির মনে বেঁচে থাকতে চাই। 2016 সালের 27 সেপ্টেম্বর জীবনের পাঠ চুকিয়েছেন তিনি। তবুও বাঙালির পরাণের গহীন ভেতরে আজও বাস করেন এই সব্যসাচী। সুকন্যা আমির, নিউজ 24।
এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় কুষ্টিয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জেলার খুচরা বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 2 টাকা করে বেড়েছে। অথচ দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। মিল মালিকদের দাবি, ধানের দামের কারণে চালের মূল্য বৃদ্ধি। জামিল হাসান খোকনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নওগাঁর মতো না হলেও চাল রপ্তানিতে কুষ্টিয়ারও একটি বড় অবস্থান রয়েছে, কিন্তু সেই কুষ্টিয়ায় চালের দাম এখন বিপাকে ফেলেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষকে। গেল সপ্তাহের 58 টাকার বাসমতি চাল এখন 60 টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। একইভাবে বেড়েছে মিনিকেট, কাজললতা আর BR28 চালের দাম। আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি যারা আছে তারা চাউল ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমাদের গরিব মানুষের তো চলাফেরার কায়দা খুব সমস্যা, ভাড়া বেতনে চালের দামটা অনেক অতিরিক্ত বেশি। আমরা কি করে খাবো বলেন? খাজানগরে মহাজনকে জিজ্ঞাসা তারা বলে দাম আরো বাড়বে, দোকানদার বলে দাম আরো বাড়বে। ওরা যদি বড় মিডিয়া হয়ে গেছে, ওরা আগেই বলে বসে থাকে। খুচরা ব্যবসায়ীরা বলছেন চাল কল থেকেই দাম বেড়েছে, এজন্য বড় ব্যবসায়ীরা নানা অজুহাত দিচ্ছেন। গত সপ্তাহে কিনছি আমরা 1300 টাকা, এখন বর্তমান 1320 টাকা। 25 টাকা চাচ্ছে, 1320 টাকা 5 টাকা কম লিখছে। ছেলেরা বলছে যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, এই কারণে চালের দাম বাড়ছে। তো ধানের দাম যদি আগামীতে আরো বেশি বাড়তে থাকে, চালের দাম আরো বাড়বে। মিল মালিকদের দাবি, বন্যায় ধান নষ্ট হওয়ায় বর্তমান বাজারে দাম বেশি, এই কারণে চালের মূল্য বেড়েছে। ধানের দাম বৃদ্ধি পাওয়াতেই কিন্তু চালের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু সবসময় ধানের দামের সাথে সমন্বয় করেই কিন্তু চালের দামটাকে নির্ধারণ করে থাকি। আমরা 1200 টাকা মন কিনছিলাম মিনিকেট ধানগুলো, তো হঠাৎ করে এই সময় এসে আবার হঠাৎ করে দাম বেড়ে গেছে বিভিন্ন কারণে, বন্যা এবং অন্যান্য পরিস্থিতির কারণে দামটা বেড়ে গেছে। মূল্য বৃদ্ধিতে সিন্ডিকেট কারসাজি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। যাতে নিজেরা কোনো রকম মূল্য বৃদ্ধি করতে না পারে, সেই জন্য আমরা আজকের এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশেষ করে চাল কল মিলার যারা, তারা কিন্তু আন্তরিকভাবে আমাদেরকে বলেছে যে আমরা এখন থেকে আর নিজেরা কোনো মূল্য বৃদ্ধি করব না। 33টি অটো মিল সহ প্রায় 600 রাইস মিল রয়েছে কুষ্টিয়ায়। এছাড়া আছে 2 শতাধিক চাতাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন সকালের সংবাদ। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতি পদে এমি কোনি ব্যারেটকে মনোনয়ন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহখানেক আগে দেশটির সর্বোচ্চ আদালতের জ্যেষ্ঠ বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুতে তার পদ শূন্য হওয়ায় সেখানে নিজের পছন্দের একজন নারীকে 1 সপ্তাহের মধ্যে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। সে অনুযায়ী শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ব্যারেটকে অসামান্য কৃতিত্বের নারী হিসেবে সম্বোধন করে মনোনয়ন ঘোষণা দেন তিনি। অবশ্য শুক্রবার থেকে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছিল ট্রাম্প ব্যারেটকে মনোনীত করতে যাচ্ছেন। ফেডারেল আপিল কোর্টের রক্ষণশীল বিচারক 48 বছর বয়সী এমি কোনি ব্যারেট ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনে ধর্মীয় রক্ষণশীলদের পছন্দনীয় ব্যক্তিত্ব। এবারে ভ্যাকসিন প্রসঙ্গ। জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন শক্ত প্রতিরোধ করতে সক্ষম হবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এদিকে কোভিডের সম্ভাব্য ভ্যাকসিনের জরুরি ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন বলে দাবি চীনের। অন্যদিকে WHO সতর্ক করেছে যে কার্যকর টিকা আবিষ্কার হলেও এটি সহজলভ্য হওয়ার আগেই প্রাণহানির সংখ্যা পৌঁছাবে 20 লাখে। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত হয়েছে আরও 3 লাখের বেশি মানুষ, যেখানে ভারতেই শনাক্ত হয়েছে 85,000-এর বেশি রোগী। একই দিন ভারতে প্রাণহানি 1100 হলেও পুরো বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় 6,000। তবে সংক্রমণ ও মৃত্যু কমেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিল আরেকটি দুঃসংবাদ। জানিয়েছে দ্রুত কোভিডের ভ্যাকসিন আবিষ্কার হলেও সহসাই নিয়ন্ত্রণে আসছে না ভাইরাসটি। সেই সঙ্গে সংস্থাটি সতর্ক করেছে কোভিডের টিকা আসলেও এটি সহজলভ্য হওয়ার আগেই বৈশ্বিক মৃত্যু 20 লাখে গড়াতে পারে।
তবে শুক্রবার আশার আলো দেখিয়েছে মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসন। জানিয়েছে প্রতিষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলাফলে প্রমাণিত হয়েছে এটি শক্ত প্রতিরোধ করতে সক্ষম। আর চীন বলছে কার্যকর টিকা আবিষ্কারই মূল কথা নয়, এটির যথাযথ ও জরুরি ব্যবহারে সঠিক নির্দেশনা ও সমর্থন প্রয়োজন। আর এই বিষয়ে WHOর সমর্থন দাবি করেছে বেইজিং। আসমাতুলি, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সংবাদ, এবারে নিউজ 24 স্পোর্টস। 10 অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল, জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। 2-3 দিনের মধ্যে এ বিষয়ে লঙ্কান বোর্ড থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে বলেও আশা করেন। শনিবার মিরপুর হোম অফ ক্রিকেটের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বিস্তারিত তহিদুল ইসলামের রিপোর্টে। অনিশ্চয়তা সত্ত্বেও মিরপুরে দলীয় অনুশীলন শুরু করেন টাইগাররা। লঙ্কা সফরকে সামনে রেখে স্কিল টেস্টের পাশাপাশি নেটে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। তবে 27 সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোর উদ্দেশ্যে সফর না হওয়ায় 3 দিনের বিরতিতে যাবেন মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা। লঙ্কা সফর নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা থাকলেও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন এই সফর নিয়ে অনেকটা ইতিবাচক দুই দেশের ক্রিকেট বোর্ড। আগামী 2-3 দিনের মধ্যেই লঙ্কান বোর্ড থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। যেহেতু হেলথ মিনিস্ট্রির ব্যাপার, সো ওরাও চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের একটা গাইডলাইন আমাদেরকে দিতে। সো আমার মনে হয় যে উই আর পজিটিভ, ওরাও কিন্তু পজিটিভ আছে ক্রিকেট শ্রীলঙ্কা। সো ওরা হয়তোবা আজকে বা কালকে বন্ধ থাকে, হয়তোবা সোমবার বা মঙ্গলবার একটা রেজাল্ট চলে আসবে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। যদি পজিটিভলি সব কিছু হয় তো হয়তোবা আমরা হয়তো আগামী মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে আমরা যেতে পারি। যেহেতু ওদের যে শ্রীলঙ্কান T20 হওয়ার কথা ছিল সেটা এখন নিশ্চিত না। সো আমাদের কাছে ওদের কাছেও সময় আছে, সো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ইতিবাচক সাড়া না পেলে ঘরোয়া ক্রিকেট নিয়েই পরিকল্পনা সাজাবে বিসিবি। তৌহিদুল ইসলাম, নিউজ 24। জেলার ভোটারদের কাছে প্রচারণা পর্ব শেষ করার পর এবার ক্লাব ডেলিগেটদের সাথে মতবিনিময় করেছে সমন্বয় পরিষদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা ক্লাব ডেলিগেটদের কাছে বাফুফে নির্বাচনের সমন্বয় পরিষদের পক্ষে ভোট চান। প্যানেল নেতারা বলছেন নির্বাচনী ইশতেহারে তৃণমূলের ফুটবলের উন্নয়নে থাকবে সুনির্দিষ্ট পরিকল্পনা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। সারা দেশের জেলা ও বিভাগের ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রচারণা শেষে ঢাকায় ক্লাবদের সাথে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল আসলাম মুহির সমন্বয় পরিষদ। মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন স্তরের ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমন্বয় পরিষদের নেতারা এ সময় তাদের বক্তব্যে বলেন, সারা দেশের সংগঠকরা দেশের ফুটবলের নেতৃত্বে পরিবর্তন প্রত্যাশা করেন। সেই সাথে জেলা বিভাগ এবং ক্লাব ফুটবলের উন্নয়নকে লক্ষ্য করে বাস্তবমুখী নির্বাচনী ইশতেহারের ঘোষণা আসছে বলে প্যানেল নেতারা জানান। গ্রাসরুট লেভেলে প্রচুর কাজ করা দরকার, কারণ গ্রাসরুট লেভেলেই সোনার ছেলেরা লুকিয়ে আছে। অনেকের সদিচ্ছা আছে, আসবে, অনেকে ফোনে বলেছে আমাদের ইচ্ছা আছে, আমরা আসতে পারি নাই, বাট আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। বাট তাদের আশায় আছে যে পরিবর্তন তারা চায়। পিছিয়ে পড়া ফুটবলকে আমরা এগোতে চাই। আমরা যদি নির্বাচিত হই তাদের যে মনের আশা আকাঙ্ক্ষার আমরা প্রতিফলন ঘটাতে পারবো, যেহেতু এই ক্লাবের প্রতিনিধিরা এবং জেলা বিভাগের প্রতিনিধিরা আমাদের প্যানেলে আছে। আগামী 1 অক্টোবর নির্বাচনী ইশতেহার দেবে সমন্বয় পরিষদ। 3 অক্টোবর হবে বাফুফের নির্বাচন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।